প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সাথে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল হক, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। তো তোমাদের আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমাদের সর্বশেষ অধ্যায়, যেটি সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, সে অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসের ভিডিওর ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মূলত সম্মুখ যোগ ও বিপরীতমুখী যোগ। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, এখানে আমি একটি ডায়োড বা পিএন জংশন অঙ্কন করে রেখেছি। এই পিএন জংশনের সাথে তোমরা গত ভিডিওতেই পরিচিত। এই পাশের পি টাইপ অর্ধপরিবাহী এবং এই পাশে হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। এবং তোমরা জানো, একটি পি টাইপ অর্ধপরিবাহী এবং একটি এন টাইপ অর্ধপরিবাহী বিশেষ পদ্ধতিতে পরস্পরের সাথে যুক্ত করলে যেই যন্ত্র তৈরি করা হয় তাকেই বলা হয় পিএন জংশন বা পিএন ডায়োড। তো তোমরা গত ক্লাসে দেখেছো যে পিএন জংশন বা পিএন ডায়োডে পি টাইপ অর্ধপরিবাহীতে হোলের আধিক্য বেশি থাকে। তোমরা সেখানে জেনেছো যে হোল হচ্ছে ধনাত্মক আধানের ন্যায় আচরণ করে, এবং এন টাইপ অর্ধপরিবাহীতে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এবং মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। তো আমরা যখন একটি পিএন জংশনকে কোনো বায়াস প্রয়োগ করিনি, অর্থাৎ বায়াস প্রয়োগ করার পূর্বে পিএন জংশনের পি অঞ্চলে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল এবং এন অঞ্চলের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তো পি অঞ্চলে হোলের আধিক্য বেশি থাকায় বায়াস প্রয়োগের পূর্বেই ব্যাপন প্রক্রিয়ায় পি অঞ্চল থেকে হোলগুলো এন অঞ্চলের দিকে যায় এবং এন অঞ্চলে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকায় ব্যাপন প্রক্রিয়ায় এন অঞ্চল থেকে ইলেকট্রনগুলো পি অঞ্চলে আসে। অর্থাৎ পি এবং এন এর মাঝে ইলেকট্রন এবং হোলের আদান প্রদান হয়। তো ইলেকট্রন এবং হোলের যখন আদান প্রদান হয় তখন এরা একে অপরকে নিউট্রালাইজ করে দেয়, অর্থাৎ একে অপরকে নিষ্ক্রিয় করে দেয়, প্রশমিত করে দেয়। তো পিএন জংশনের মধ্যবর্তী স্থানে এই অঞ্চলে ইলেকট্রন হোলের আদান প্রদান বেশি হয়, ফলে ইলেকট্রন হোল একে অপরকে নিষ্ক্রিয় করে দেওয়ার ফলে পিএন জংশনের মধ্যবর্তী অঞ্চলে একটি বিভব প্রাচীর তৈরি হয়। অর্থাৎ পিএন জংশনের মধ্যবর্তী অঞ্চলে একটি আধানবিহীন জায়গা তৈরি হয়। এখানে একটি বিভব প্রাচীর তৈরি হয়। তো এই বিভব প্রাচীরের এক পাশে জমা হয় ধনাত্মক আধান এবং অপর পাশে জমা হয় ইলেকট্রন আধান। তো এভাবে যখন বিভব প্রাচীর তৈরি হয় তখন এই বিভব প্রাচীর, দেখো, পি অঞ্চল থেকে হোলগুলোকে এন অঞ্চলে যেতে বাধা দিবে এই ধনাত্মক আধান, এবং এন অঞ্চল থেকে ইলেকট্রনকে পি অঞ্চলে আসতে বাধা দেয় এই ঋণাত্মক ইলেকট্রন আধান। অর্থাৎ এরকম বিভব প্রাচীর তৈরি হওয়ার পরে ইলেকট্রন হোলের আদান প্রদান বন্ধ হয়ে যায়। তোমাদের প্রশ্ন হতে পারে, আমরা তো বলছি হোল এবং ধনাত্মক আধানের ন্যায় ভূমিকা পালন করে, ফলে হোল এবং ইলেকট্রন কি করে? একে অপরকে নিষ্ক্রিয় করে দেয়। তাহলে এই জায়গার যে হোলগুলো আছে
এগুলো তো এই ইলেকট্রনকে নিষ্ক্রিয় করে দেওয়ার কথা, এই ঋণাত্মক আধানকে নিষ্ক্রিয় করে দেওয়ার কথা, কিন্তু মূলত এই পজিটিভ আধানের কারণে এই হোলগুলো এই ঋণাত্মক আধানের সংস্পর্শে আসতে পারে না, ফলে এগুলোকে নিষ্ক্রিয় করার সুযোগ পায় না। তাহলে এখানে যে বিভব প্রাচীর তৈরি হলো, এই বিভব প্রাচীরের কারণে একটা সাম্য অবস্থা তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রন এবং হোলের আর আদান প্রদান হয় না। তো এই অবস্থায় আমরা যদি পিএন জংশনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করতে চাই, তাহলে আমাদেরকে বায়াস প্রয়োগ করতে হবে। তো পিএন জংশনে সাধারণত দুই ধরনের বায়াস প্রয়োগ করা হয়, একটি হচ্ছে সম্মুখ বায়াস এবং অপরটি হচ্ছে পশ্চাৎমুখী বায়াস। তো আমরা আজকে সম্মুখ বায়াস এবং পশ্চাৎমুখী বায়াস দুটি নিয়ে আলোচনা করব। সম্মুখ বায়াসের সংজ্ঞাটা আমি প্রথমে বলছি, ডেফিনেশনটা দেখো। সম্মুখ বায়াসের সংজ্ঞাটা হচ্ছে, আমরা যদি পি টাইপ অর্ধপরিবাহীর সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং এন টাইপ অর্ধপরিবাহীর সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত সংযোগ দেই, তাহলে এই ধরনের সংযোগকেই বলা হয় সম্মুখ বায়াস। আবারও বলছি, দেখো, ব্যাটারির ধনাত্মক প্রান্ত যদি পি অঞ্চলের সাথে এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যদি এন অঞ্চলের সাথে যুক্ত করা হয়, তাহলে এই ধরনের সংযোগকে বলা হয় সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস। এখন দেখো, আমরা যখন পিএন জংশনে ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করব বা সম্মুখ বায়াস প্রয়োগ করব, তখন কি ঘটবে? তো এই সম্মুখ বায়াস প্রয়োগ করার ফলে আমাদের এই ব্যাটারির ধনাত্মক প্রান্ত, এই জায়গার হোলগুলো যেহেতু ধনাত্মক আধানের ন্যায় আচরণ করে, এই হোলগুলোকে এই দিকে ধাক্কা দেবে, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এই পাশের ইলেকট্রনগুলোকে এই দিকে ধাক্কা দেবে, অর্থাৎ হোলগুলো ওই দিকে একটি ধাক্কা অনুভব করবে এবং ইলেকট্রনগুলো এই দিকে একটি ধাক্কা অনুভব করবে। তো আমাদের যে বিভব প্রাচীর ইলেকট্রন এবং হোলকে আদান প্রদান হতে দিচ্ছিল না, এখন আমাদের এই ধাক্কার ফলে, অর্থাৎ এই ব্যাটারির কারণে আমাদের একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয় এবং এখানে বিভব প্রাচীরের কারণে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। যদি আমাদের এই বাইরে থেকে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রটা, অর্থাৎ ব্যাটারি দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রটা যদি এই বিভব প্রাচীর দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের চেয়ে বেশি হয়, তাহলে এই দিকের হোলগুলোকে যে এই ধনাত্মক আধানগুলো যেতে দিবে না, কিন্তু এই দিকে ধাক্কার পরিমাণটা তখন এর চেয়েও বেশি। ফলে দেখা যায় এই হোলগুলো এই দিকে আসতে শুরু করে। এই হোলগুলো এইদিকে এসে কি করবে? এই ঋণাত্মক আধানগুলোকে নিষ্ক্রিয় করে দেবে, ঋণাত্মক আধানগুলোকে নিষ্ক্রিয় করে দেবে। আবার এই পাশের ঋণাত্মক আধান, দেখো, এই পাশের ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এই পাশের ইলেকট্রনগুলোকে কি করবে? এইদিকে ধাক্কা দেবে। ফলে ইলেকট্রনগুলো এইদিকে তখন আসতে শুরু করবে এবং ইলেকট্রনগুলো এসে এই ধনাত্মক আধানগুলোকে নিষ্ক্রিয় করে দেবে। ফলে এখানে বিভব প্রাচীরের উচ্চতা কমতে থাকবে, অর্থাৎ বিভব প্রাচীরটা কমতে থাকবে, এখানে কোনো বাধা থাকবে না। ফলে ইলেকট্রন এবং হোলের আদান প্রদান আবার শুরু হবে, অর্থাৎ পি অঞ্চল থেকে হোলগুলো এন অঞ্চলে যাবে এবং এন অঞ্চল থেকে হোলগুলো পি অঞ্চলে আসবে। এভাবে সম্মুখ যোগ প্রয়োগ করার ফলে আমাদের এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এখন দেখো, এন অঞ্চলের ইলেকট্রনগুলো যখন এই দিকে আসবে, তখন তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে? আমরা জানি ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের দিক হয় তার বিপরীত দিকে। তাহলে ইলেকট্রন যখন এই দিকে আসবে, এই ইলেকট্রনিক প্রবাহের ফলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, সেই তড়িৎ প্রবাহের দিক হবে এই দিকে। আবার দেখো, যখন হোলগুলো ওই পাশে যাবে, ওই দিকে যাবে, তখন হোলের প্রবাহের কারণে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, সেই তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে? তো আমরা জানি তড়িৎ প্রবাহ যখন শুরুতে আবিষ্কৃত হয়, তখন বলা হয়েছিল তড়িৎ প্রবাহের দিক হচ্ছে ধনাত্মক প্রবাহের দিকে, অর্থাৎ ধনাত্মক চার্জ যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের দিকও সেই দিকে। তাহলে যেহেতু হোলগুলো এই দিকে যাচ্ছে, তাহলে হোলের কারণে সৃষ্ট তড়িৎ প্রবাহের দিকও হবে এই দিকে, অর্থাৎ ইলেকট্রন এবং হোলের কারণে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, উভয় তড়িৎ প্রবাহের দিক একই দিকে। এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি আসলে পিএন জংশন
বা পিএন ডায়োডের মধ্য যে তড়িৎ প্রবাহিত হয় তা সেই তড়িৎ প্রবাহের দিকটা হলো একমুখী। তাই পিএন জংশনকে আমরা তড়িৎ একমুখীকরণে ব্যবহার করে থাকি। আশা করি তোমরা সম্যক ব্যাস বুঝতে পেরেছ। এবার দেখো আমরা বিপরীতমুখী বায়াস নিয়ে কথা বলবো। বিপরীতমুখী বায়াস নিয়ে কথা বলার আগে আমাদের যেটা করতে হবে, এখানে সংযোগটা পরিবর্তন করতে হবে। দেখো বিপরীতমুখী বায়াস আমরা যখন করতে চাই তখন আমাদের কি করতে হবে, পি অঞ্চলের সাথে আমাদেরকে দিতে হবে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এবং এন অঞ্চলের সাথে আমাদেরকে দিতে হবে ব্যাটারির ধনাত্মক প্রান্ত। তো এই রকম সংযোগ দিলে এই ধরনের সংযোগের নাম হবে পশ্চাৎমুখী বায়াস বা রিভার্স বায়াস। তাহলে দেখো পশ্চাৎমুখী বায়াসের সংজ্ঞাটা আমরা সহজ করে বললে কি বলতে পারি, পিএন জংশনের পি টাইপ অর্ধপরিবাহীকে যদি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এবং এন টাইপ অর্ধপরিবাহীকে যদি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে সংযোগ দেওয়া হয় তাহলে এরূপ সংযোগকে বলা হয় বিপরীতমুখী বায়াস বা পশ্চাৎমুখী বায়াস। আবার বলছি, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এন অঞ্চলকে এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যদি পি অঞ্চলকে সংযোগ দেওয়া হয় তাহলে এই ধরনের সংযোগকে বলা হয় বিপরীতমুখী বায়াস অথবা পশ্চাৎমুখী বায়াস। এখন দেখো আমরা এই পশ্চাৎমুখী বায়াস প্রয়োগ করলে আসলে কি ঘটবে। দেখো আমরা যখন পশ্চাৎমুখী বায়াস পিএন জংশনে প্রয়োগ করব তো ব্যাটারির ধনাত্মক প্রান্ত কি করবে, আমাদের এন অঞ্চলের ইলেকট্রনগুলোকে বাইরের দিকে টেনে নিয়ে আসবে, এই দিকে আকর্ষণ করবে এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্ত পি অঞ্চলের হোলগুলোকে বাইরের দিকে এই দিকে আকর্ষণ করে নিয়ে আসবে। ফলে কি হবে, এই দিক থেকে ইলেকট্রনগুলো যদি এই দিকে চেপে যায়, এই ইলেকট্রনগুলো যদি এইখানে না থেকে এই ব্যাটারির ধনাত্মক প্রান্তের আকর্ষণের ফলে এইদিকে চেপে যেতে থাকে, এদিকে সরে যায়, তাহলে এই জায়গাটা আবার চার্জহীন হয়ে পড়বে, অর্থাৎ বিভব প্রাচীরের প্রশস্ততা আমাদের তখন বেড়ে যাবে, অর্থাৎ এই জায়গাগুলো আবার ধনাত্মক আধান জমা হবে। আবার দেখো এই ব্যাটারির ঋণাত্মক প্রান্ত কি করবে, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত আমাদের হোলগুলোকে এইদিকে আকর্ষণ করবে, ফলে হোলগুলো এই মধ্যবর্তী অঞ্চল থেকে এইদিকে সরে আসবে। তো এই হোলগুলো যদি এইদিকে সরে আসে, দেখো এইদিকে যদি হোলগুলো সরে আসে তাহলে কি হবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ এই জায়গা তখন আমাদের ঋণাত্মক আধান এসে জমা হবে। তাহলে দেখো দুই পাশের বিভব প্রাচীর আমাদের তখন আরও বেড়ে যাবে। আগে বিভব প্রাচীরের প্রস্থটা ছিল এই পর্যন্ত, এখন কিন্তু বিভব প্রাচীরের প্রস্থটা আমাদের এই পর্যন্ত বেড়ে গিয়েছে, তার মানে বিভব প্রাচীরের প্রস্থটা বেড়ে গিয়েছে। এবার এই পাশের হোলগুলোকে কিন্তু ওই পাশে যেতে দেবে না, এই পাশে ধনাত্মক আধানগুলো, আর এই পাশের ইলেকট্রনগুলোকে এই পাশে আসতে দেবে না, এই পাশের ইলেকট্রনগুলো বিকর্ষণ করবে। তাছাড়াও ব্যাটারির ক্ষেত্রেও তো এই পাশের ইলেকট্রনগুলোকে এইদিকে ধাক্কা না দিয়ে বরং এইদিকে সরে নিয়ে আসবে, আবার এই পাশের হোলগুলোকে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত ওইদিকে ধাক্কা না দিয়ে বরং এইদিকে সরায় নিয়ে আসবে। অর্থাৎ ব্যাটারির কারণে এই ইলেকট্রনগুলো বাইরের দিকে আকর্ষণ অনুভব করতেছে, এই হোলগুলো বাইরের দিকে আকর্ষণ অনুভব করতেছে, আবার বিভব প্রাচীরের কারণেও তারা হোলগুলো ওই পাশে যেতে পারবে না, বাধা দিবে এই ধনাত্মক আধানগুলো, আর ইলেকট্রনগুলো এই পাশে আসতে পারবে না, এই ঋণাত্মক আধানগুলো বাধা দিবে। অর্থাৎ পশ্চাৎমুখী বায়াসের ক্ষেত্রে আমাদের বিভব প্রাচীরের উচ্চতা বেড়ে যায়, যেটাকে আমরা বলছি ডিপ্লেশন লেয়ার। এই ডিপ্লেশন লেয়ার বা বিভব প্রাচীরের উচ্চতাটা বেড়ে যায়, ফলে পি অঞ্চল থেকে হোলগুলো এন অঞ্চলে এবং এন অঞ্চল থেকে ইলেকট্রনগুলো পি অঞ্চলে আসতে পারে না, অর্থাৎ ইলেকট্রন এবং হোলের আদান প্রদান সম্ভব হয় না।
আর যেহেতু ইলেকট্রন এবং হোলের আদান প্রদান সম্ভব হয় না, তাই পশ্চাদমুখী বায়াসের ক্ষেত্রে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে দেখো আমরা দুটি বিষয় অন্ততপক্ষে ক্লিয়ার হতে পারলাম। একটি হচ্ছে সম্মুখ বায়াস কাকে বলে এবং পশ্চাদমুখী বায়াস কাকে বলে। সম্মুখ বায়াস হচ্ছে আমরা যদি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে পি টাইপ অর্ধপরিবাহী এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এন টাইপ অর্ধপরিবাহী যুক্ত করি, তাহলে এই ধরনের সংযোগকে বলা হয় সম্মুখমুখী বায়াস। আর আমরা যদি পিএন জংশনের পি অঞ্চলকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এবং এন অঞ্চলকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে সংযোগ দেই, তাহলে এই ধরনের সংযোগকে বলা হয় পশ্চাদমুখী বায়াস অথবা বিপরীতমুখী বায়াস অথবা রিভার্স বায়াস। তো আমরা চিত্রের মাধ্যমে যেটি দেখলাম, সম্মুখবর্তী বায়াসের ক্ষেত্রে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়। সম্মুখমুখী বায়াসের ক্ষেত্রে যেই তড়িৎ প্রবাহিত হয় সেই তড়িৎকে বলা হয় সম্মুখী তড়িৎ। আর আরেকটি বিষয় আমরা দেখলাম, বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে পিএন জংশনের মধ্য দিয়ে তথা বর্তনীর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। এবার দেখো আমরা আরেকটি বিষয় পড়াবো, বোর্ডে লেখা আছে পিএন জংশনের আইভি লেখচিত্র। তো তোমরা জানো আমরা পিএন জংশনে যদি ভোল্টেজ প্রয়োগ করি বাইরে থেকে, তাহলে তড়িৎ প্রবাহিত হয় এবং আমরা ভোল্টেজের মান যদি পরিবর্তন করি, তাহলে বিভিন্ন মানের তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এই প্রযুক্ত ভোল্টেজ এবং প্রাপ্ত বিভিন্ন মানের তড়িৎ প্রবাহ নিয়ে আমরা যদি একটি লেখচিত্র অঙ্কন করি, সেটাই মূলত আইভি লেখচিত্র নামে পরিচিত। দেখো আমরা এই পাশে বর্তনী অঙ্কন করে রেখেছি। আমরা মূলত এই পিএন জংশনে এই ব্যাটারির মাধ্যমে ভোল্টেজ প্রয়োগ করব। তো তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য আমরা একটি মিলি অ্যাম্পিয়ার বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করেছি, যেটি মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারবে, অর্থাৎ অতি ক্ষুদ্র তড়িৎ প্রবাহের মানও মাপতে পারবে। এবং ভোল্টেজ পরিমাপ করার জন্য আমরা বর্তনীর সাথে একটি ভোল্ট মিটার সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। এখন দেখো আমরা যদি পরিবর্তনশীল রোধ আর এইচ, এই পরিবর্তনশীল রোধ আর এইচ এর মান পরিবর্তন করে আমরা যদি ভোল্টেজের মান পরিবর্তন করতে থাকি, তাহলে বিভিন্ন ভোল্টেজের অ্যাক্রসে আমরা ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহের মান পাব। সেই ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ নিয়ে দেখো পাশে একটি লেখচিত্র অঙ্কন করা আছে, ভালো করে খেয়াল করো। এই লেখচিত্রের এই পাশে আমরা বলছি ফরওয়ার্ড বায়াস সম্মুখমুখী যোগ, আর এই পাশে দেওয়া হয়েছে বিপরীতমুখী যোগ। আর উপরের দিকে যে কারেন্ট দেখানো হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের কারেন্ট, আর নিচের দিকে যে কারেন্ট দেখানো হচ্ছে এটা হচ্ছে রিভার্স বায়াসের কারেন্ট। এখন দেখো তোমরা জানো যে ফরওয়ার্ড বায়াস যখন আমরা একটা পিএন জংশনের সম্মুখ যোগ প্রয়োগ করি, তখন কি হয়, তড়িৎ প্রবাহিত হয়। তো সম্মুখ যোগ যখন প্রয়োগ করছে আমরা, শুরুতে দেখো একটা বিভব পাসের থাকে, একটু আগেই তোমাদের দেখাইলাম। সেই বিভব পাসের কারণে আমরা বাইরে থেকে ভোল্টেজ প্রয়োগ করলেও শুরুতে কারেন্ট প্রবাহিত হতে চায় না। এরপরে যখন এই বাইরে থেকে প্রযুক্ত ভোল্টেজের কারণে পিএন জংশনের বিভব পাসেরটি ভেঙে যায়, তখন দেখো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ভোল্টেজের সামান্য পরিবর্তনের ফলে কারেন্টের মান অনেক পরিবর্তন হয়েছে। এখান থেকে দেখো ভোল্টেজের মান এখান থেকে এই পর্যন্ত আসলো, সামান্য ভোল্টেজের পরিবর্তন, কারেন্টের মান কত পরিবর্তন। এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজের মান অল্প সামান্য পরিবর্তনে কারেন্টের মান ধীরে ধীরে অনেক বেশি পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ সম্মুখ যোগের ক্ষেত্রে অল্প ভোল্টেজ প্রয়োগ করলে অনেক বেশি কারেন্ট পাওয়া যায়। এবার দেখো বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে কি হয়। তোমরা যখন বিপরীতমুখী বায়াস আমরা পড়াইছিলাম, তখন বলছিলাম বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে কি হয় না, তড়িৎ প্রবাহিত হয় না। এখন বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রেও কিছু মাইনরিটি ক্যারিয়ার থাকে, সেই মাইনরিটি ক্যারিয়ারের কারণে সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। এবার দেখো বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে শুরুতে সামান্য পরিমাণ একটু কারেন্ট আছে, এই যে এই পর্যন্ত কারেন্ট, এইদিকে তো কারেন্ট, তাহলে দেখো সামান্য পরিমাণ এই পর্যন্ত সামান্য পরিমাণ একটা কারেন্ট আছে।
এরপরে যদি আমরা ভোল্টেজ বাড়াইতে থাকি, দেখো এই যে ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না, 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 ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ভোল্টেজ আমরা যতই বাড়াইতে থাকি না কেন কারেন্টের কোনো পরিবর্তন হয় না বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে। এই অবস্থায় ভোল্টেজ বাড়াইতে থাকলেও দেখো কারেন্টের মান প্রায় স্থির বলে মনে হচ্ছে। এই যে এই সোজা কারেন্টের মান প্রায় স্থির থাকে। কিন্তু দেখা যায় এইভাবে ভোল্টেজ বাড়াইতে থাকলে একটা নির্দিষ্ট ভোল্টেজে গিয়ে হঠাৎ করে কারেন্টের মান অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। দেখো এই পর্যন্ত কারেন্টের মান চলে আসছে, কারেন্টের মান অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে একটি নির্দিষ্ট ভোল্টেজে গিয়ে। অর্থাৎ এই অবস্থায় বিপরীতমুখী যোগের ক্ষেত্রে কোনো বিভব পাসিরি আর কাজ করছে না বলে মনে হচ্ছে। অর্থাৎ বিভব পাসির সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং এই ভোল্টেজের ফলে হঠাৎ করে কারেন্টের মান অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল। তো যেই ভোল্টেজের কারণে কারেন্টের পরিমাণ হঠাৎ অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পায় বিপরীতমুখী যোগের ক্ষেত্রে, সেই ভোল্টেজটাকে আমরা বলছি জেনার ভোল্টেজ। জেনার ভোল্টেজ। এবং বিজ্ঞানী জেনার এটি আবিষ্কার করেন বিধায় তার নাম অনুসারে এই ক্রিয়াকে বলা হয় জেনার ক্রিয়া। আর এই জেনার ভোল্টেজ যদি আমরা বিপরীতমুখী যোগের ক্ষেত্রে কোনো জংশনে প্রয়োগ করে থাকি, তাহলে জংশনটির পিএন জংশনটির কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই ভোল্টেজের অপর নাম হচ্ছে বিনাশী ভোল্টেজ। কারণ এই ভোল্টেজ প্রয়োগ করলে পিএন জংশনের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে এই ভোল্টেজকে বলা হচ্ছে বিনাশী ভোল্টেজ। তাহলে আমরা যেটি দেখলাম বিপরীতমুখী যোগের ক্ষেত্রে এটি নির্দিষ্ট ভোল্টেজে গিয়ে হঠাৎ কারেন্টের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায়। যেই ভোল্টেজের কারণে কারেন্টের মান অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেই ভোল্টেজকে বলা হচ্ছে জেনার ভোল্টেজ। এবং এই ভোল্টেজ যদি আমরা পিএন জংশনে বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি, তাহলে পিএন জংশনের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে বিধায় এই ভোল্টেজের অপর নাম হচ্ছে বিনাশী ভোল্টেজ। তোমরা জানো যে পিএন জংশন বা ডায়োড তড়িৎকে একমুখী করে, অর্থাৎ রেকটিফায়ার হিসাবে কাজ করে। তো আমরা এখন অর্ধ তরঙ্গ রেকটিফায়ার করে কিভাবে পিএন জংশন সেটা নিয়ে আলোচনা করব। দেখো আমরা পিএন জংশনে যখন একটি এসি অন্তর্গামী অর্থাৎ এসি ইনপুট প্রয়োগ করি, এটা হচ্ছে আমাদের এসি অন্তর্গামী। এখানে এই এসি ইনপুটের এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটি পূর্ণ তরঙ্গ, এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটি পূর্ণ তরঙ্গ। তাহলে এখান থেকে এই পর্যন্ত একটি পূর্ণ তরঙ্গ, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটি অর্ধ তরঙ্গ। দেখো একটি পূর্ণ তরঙ্গ এসি উৎসের এই অর্ধ তরঙ্গ, অর্থাৎ এই অর্ধচক্র হচ্ছে উপরের দিকে ধনাত্মক বলছি, আর আমরা নিচের এই অর্ধচক্রকে, এখান থেকে এই নিচের অর্ধচক্রকে বলছি ঋণাত্মক। তো আমরা যখন এই পিএন জংশনে ইনপুট প্রয়োগ করব, তো আমাদের যখন এই উপরের অর্ধচক্র যাবে, এই উপরের অর্ধচক্র, তখন এই প্রান্ত হবে পজিটিভ এবং এই প্রান্ত হবে নেগেটিভ। এই প্রান্ত হবে পজিটিভ, এই প্রান্ত হবে নেগেটিভ। তাহলে দেখো পি প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত এবং এন প্রান্তের সাথে নেগেটিভ যুক্ত হওয়ার ফলে এই পিএন জংশন বা ডায়োডটা কি হবে, ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে, অর্থাৎ সম্মুখ বায়াস প্রাপ্ত হবে। আর আমরা জানি পিএন জংশনে সম্মুখ বায়াস প্রয়োগ করলে জংশনের মধ্য দিয়ে অর্থাৎ ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। ফলে যখন আমাদের এই ইনপুটের উপরের অর্ধচক্র যাবে, অর্থাৎ ধনাত্মক অর্ধচক্র যাবে, তখন এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়, ডায়োডের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। সেই তড়িৎ প্রবাহ আমাদের আউটপুটে যে রেজিস্ট্যান্স লাগানো আছে এই রোধের ভিতর দিয়ে যাওয়ার সময় এখানে একটি বিভব পতন হবে এবং আমরা আউটপুট পাবো। অর্থাৎ এই ধনাত্মক অর্ধচক্রের জন্য আমরা এখানে আউটপুট পেলাম, এই আউটপুট পেলাম।
এবার দেখো যখন এই ঋণাত্মক অর্ধচক্র যাবে, এই ঋণাত্মক অর্ধচক্র এখান থেকে নিয়ে এই পর্যন্ত, তখন এই প্রান্ত নেগেটিভ প্রাপ্ত হয় এবং এই প্রান্ত পজিটিভ প্রাপ্ত হয়। অর্থাৎ তখন দেখো বিপরীতমুখী যোগ, পি টাইপের সাথে নেগেটিভ প্রান্ত এবং এন টাইপের সাথে পজিটিভ। তো এরকম সংযোগ দিলে বলা হয় বিপরীতমুখী বায়াস। অর্থাৎ তাহলে কি হলো, যখন আমাদের ইনপুটের ঋণাত্মক অর্ধচক্র যাবে তখন এই ডায়োডটি রিভার্স বায়াস তথা বিপরীতমুখী যোগ প্রাপ্ত হবে। আর আমরা জানি বিপরীতমুখী যোগ প্রাপ্ত হলে বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে ডায়োডের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে এই ঋণাত্মক অর্ধচক্র যাওয়ার সময়, এখান থেকে এই পর্যন্ত ঋণাত্মক অর্ধচক্র যাওয়ার সময় ডায়োডের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, কারণ ডায়োডটি তখন রিভার্স বায়াস প্রাপ্ত হবে। আর যেহেতু ডায়োডের ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, ফলে আমরা এই আউটপুটে কোনো ভোল্টেজ পতন পাবো না। অর্থাৎ এই অংশটার জন্য দেখো এখানে আমরা কোনো আউটপুট পেলাম না, মানে ক্রস চিহ্ন দিতে চাচ্ছিলাম, মানে এখানে কোনো আউটপুট পাওয়া যাচ্ছে না। এবার দেখো আবার যখন এই ধনাত্মক অর্ধচক্র যাবে তখন এই ডায়োডটি কি হবে, ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে, অর্থাৎ সম্মুখ যোগ প্রাপ্ত হবে। ফলে ডায়োডের মধ্যে দিয়ে আবার তড়িৎ প্রবাহিত হবে এবং আমরা আউটপুট ভোল্টেজ পতন পাবো। ফলে এই ধনাত্মক অর্ধচক্রের জন্য আমরা আবার এখানে আউটপুট পাবো। আবার দেখো যখন এই ঋণাত্মক অর্ধচক্র যাবে তখন কিন্তু আমরা কি আবার এখানে কোনো আউটপুট পাচ্ছি না, কারণ এই ঋণাত্মক অর্ধচক্র যখন ডায়োডের ভিতরে যাবে তখন আবার ডায়োডটি বিপরীতমুখী যোগ প্রাপ্ত হবে। ফলে বিপরীতমুখী যোগ প্রাপ্ত হওয়ার কারণে ডায়োডের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না এবং আমরা কোনো আউটপুট পাবো না। এভাবে দেখো যখন আমরা এসি উৎস দিচ্ছিলাম, এসির এই ধনাত্মক উৎসের দিকটা, ধনাত্মক অর্ধচক্রের দিকটা যদি এই দিকে হয়, তাহলে দেখো এই ঋণাত্মক অর্ধচক্রের দিকটা হবে তার বিপরীত দিকে, এই দিকে। কিন্তু এরকম একটি এসি উৎস যখন আমরা একটি ডায়োডের ভিতর দিয়ে এরকম প্রবাহিত করছি, তখন এই ডায়োডটি কি করছে, এই এসি উৎসটিকে দেখো একমুখীকরণ করছে। পূর্বে এসি উৎসের এই অর্ধচক্র, ধনাত্মক অর্ধচক্রের দিক ছিল এই দিকে, নিচে ঋণাত্মক অর্ধচক্রের দিক ছিল এই দিকে। বাট এই এসি উৎসটি যখন ডায়োডের ভিতর দিয়ে যাচ্ছে, দেখো কি হলো, এই ওপরের ধনাত্মক অর্ধচক্রের জন্য যে আউটপুটটা পেলাম তার দিকে এই দিকে, এই অংশটার জন্য কোনো আউটপুট পাচ্ছি না। আবার এই অংশের জন্য যে আউটপুট পেলাম তার দিকে এই দিকে, এই অংশের জন্য কোনো আউটপুট পাচ্ছি না, এই অংশের জন্য যে আউটপুট পেলাম তার দিক এই দিকে। তাহলে খেয়াল করো এসি উৎসের ক্ষেত্রে আমাদের যে ইনপুট ছিল সেই ক্ষেত্রে দিক বিপরীত দিকে হলেও আমরা এই এসি উৎসের জন্য যে আউটপুট পাচ্ছি বহির্গামীতে, সেই আউটপুট প্রাপ্ত দিক কিন্তু একই দিকে। অর্থাৎ এই ডায়োডটি এসি উৎসটিকে একমুখী করেছে। অর্থাৎ এটি হচ্ছে সে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার করেছে, একটি পূর্ণ তরঙ্গকে রেকটিফায়ার করতে পারেনি। এবার আমরা পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। আমরা একটু আগে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার নিয়ে আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে আমরা একটি মাত্র ডায়োড ব্যবহার করেছিলাম। কিন্তু এখন দেখো আমরা যখন পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার করতে চাই তখন আমাদেরকে 4টি ডায়োড ব্যবহার করতে হবে। দেখো আমরা চিত্রে D1, D2, D3, D4 4টি ডায়োড প্রয়োগ করেছি, অর্থাৎ 4টি ডায়োড ব্যবহার করেছি। এখন ডায়োডের যে মানে চিহ্ন বা ডায়োডের যে চিত্র, তোমরা এটি সম্পর্কে অবগত আছো। এই ডায়োডের এই প্রান্তকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী আর এই প্রান্তকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে আমরা যে ডায়োডগুলো ব্যবহার করেছি, দেখো এই পাশটা হলো পি, এই পাশটা হলো এন, এই পাশটা হলো পি, এই পাশটা হলো এন। এই ডায়োডের ক্ষেত্রে এই পাশটা হলো পি, এই পাশটা হলো এন। এই ডায়োডের ক্ষেত্রে এই পাশটা হলো পি, এই পাশটা হলো এন। আশা করি ক্লিয়ার। এবার দেখো আমরা যখন পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার করতে চাই, পূর্ণ তরঙ্গ মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটি পূর্ণ তরঙ্গ।
এক্ষেত্রে আমরা পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার করতে চাই। তো আমাদের যখন উপরের অর্ধচক্র যাবে, অর্থাৎ ধনাত্মক অর্ধচক্র যখন ইনপুট হিসাবে আমরা এখানে দিব, তখন এই প্রান্ত পজিটিভ হবে এবং এই প্রান্ত নেগেটিভ হবে। তখন দেখো এই প্রান্ত পজিটিভ হলে এই দিক দিয়ে কারেন্ট আসবে, কারেন্ট এসে এই দিক দিয়ে এসে কারেন্ট এই দিক দিয়ে চলে যাবে। অর্থাৎ এই ডায়োডের এই দিক দিয়ে যদি কারেন্ট যায়, অর্থাৎ এটি কিন্তু কি হবে, এটি তখন সম্মুখযোগ প্রাপ্ত হবে, কারণ এই প্রান্ত পির সাথে যদি ধনাত্মক হয় তাহলে সম্মুখযোগ, তাহলে এটি সম্মুখযোগ হবে। আবার এই প্রান্ত তো এন, তো এনের সাথে যদি পজিটিভ হয়, উল্টা হয়, তাহলে এটা তো রিভার্স বায়াস হবে, এটাও রিভার্স বায়াস হবে। বাট এই পজিটিভ এই দিক দিয়ে আসবে, এটা আবার ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে দেখো এই অবস্থায়, অর্থাৎ যখন আমাদের ধনাত্মক অর্ধচক্র যাবে ইনপুট হিসাবে, তখন আমাদের D2 এবং D4, এই D2 এবং D4, এই D2 এবং D4 এই দুটি ডায়োড তখন সম্মুখযোগ প্রাপ্ত হবে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। ফলে এই দুটি ডায়োডের মধ্য দিয়ে কিন্তু তখন তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু এই দুটি ডায়োড D3 এবং D1 তখন কিন্তু রিভার্স বায়াস প্রাপ্ত হবে, অর্থাৎ বিপরীতমুখী যোগ প্রাপ্ত হবে। আর বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, অতএব D1 এবং D3 ডায়োডের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তো তোমরা একটু সিম্পলি মনে রাখার জন্য যেটা মনে রাখবা, এই দিকে তীর চিহ্ন হয়ে যায় এইরকম দেখছো, তাহলে এই তীর চিহ্নের দিকে যদি পজিটিভ আসে, অর্থাৎ কারেন্ট আসে, তাহলে সে কারেন্টকে অ্যালাউ করবে, অর্থাৎ কারেন্ট যাবে। আর যদি তীর চিহ্নের উল্টা দিকে কারেন্ট আসে, তাহলে সে কারেন্টকে অ্যালাউ করবে না, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে না। খেয়াল করো, এই পজিটিভ থেকে কারেন্ট আসছে, তীর চিহ্নের দিকে যাচ্ছে, কারেন্ট অ্যালাউ করছে, তার মানে এটা ফরওয়ার্ড বায়াস। এদিকে পজিটিভ গেলে তীর চিহ্নের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এটি অ্যালাউ করবে না D3, তার মানে এটি রিভার্স বায়াস। এই দিক দিয়ে কারেন্ট গেলে তীর চিহ্নের বিপরীত দিকে যাচ্ছে, ফলে এটিও অ্যালাউ করবে না, রিভার্স বায়াস। এই দিক দিয়ে কারেন্ট গেলে দেখো তীর চিহ্নের দিকে যাচ্ছে, তাহলে এটি অ্যালাউ করবে, এটি ফরওয়ার্ড বায়াস। তাহলে D4 এবং D2 এই ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস, অতএব D2 এবং D4 এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কিন্তু D1 এবং D3 রিভার্স বায়াস হওয়ার কারণে D1 এবং D3 এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। ফলে আমরা এই ধনাত্মক অর্ধচক্রের জন্য যে আউটপুট পাবো, এই যে এখানে যে ভোল্টেজ পতন পাবো, ধনাত্মক অর্ধচক্রের জন্য যে আউটপুট পাবো, এই আউটপুটটা যে পেলাম, সেটা কিন্তু আমরা পেলাম D2 এবং D4 এই দুটি ডায়োডের কারণে, D2 এবং D4। এবার দেখো, যখন আমাদের নিচের অর্ধচক্র, এই ঋণাত্মক অর্ধচক্র যাবে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত যখন নিচের অর্ধচক্র যাবে, ঋণাত্মক অর্ধচক্র যাবে, তখন এই প্রান্ত ঋণাত্মক হবে এবং এই প্রান্ত ধনাত্মক হবে। এবার দেখো তাহলে কি হবে, এই ধনাত্মক এইদিকে আসলে কি হবে, তখন এইটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে আর এটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে, অর্থাৎ D1 এবং D3 ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। তাহলে এই দুটি ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, কিন্তু D2 এবং D4 রিভার্স বায়াস প্রাপ্ত হবে, ফলে D2 এবং D4 এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। দেখো এই ধনাত্মক কারেন্ট যখন এই দিক দিয়ে যাবে, তো এই দিক দিয়ে যখন ধনাত্মক কারেন্ট যাবে, তো এই যে তীর চিহ্নের দিকে ধনাত্মক যাচ্ছে মানে অ্যালাউ করবে, এটা ফরওয়ার্ড বায়াস। বাট এই দিকে যখন যাবে তীর চিহ্নের বিপরীত দিকে যাচ্ছে, তার মানে এটা অ্যালাউ করবে না, রিভার্স বায়াস। এটা তীর চিহ্নের বিপরীত দিকে রিভার্স বায়াস, এটা তীর চিহ্নের দিকে কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট যাবে, এটা ফরওয়ার্ড বায়াস। তার মানে তখন D1 এবং D3 ফরওয়ার্ড বায়াস হবে আর D2 এবং D4 রিভার্স বায়াস হবে। অর্থাৎ বিপরীতমুখী অর্ধচক্র যখন যাবে, ঋণাত্মক অর্ধচক্র যখন যাবে, দেখো সেই ঋণাত্মক অর্ধচক্রের জন্য আমার D1 এবং D3 সম্মুখযোগ হবে, এই D1 এবং D3। তাহলে ঋণাত্মক এই অর্ধচক্রের জন্য কিন্তু আমি আউটপুটে ভোল্টেজ পাবো, কারণ কারেন্ট তো তখন প্রবাহিত হচ্ছে, যদিও D2 এবং D4 এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে না, কিন্তু D1 এবং D3 এর মধ্যে দিয়ে তো প্রবাহিত হচ্ছে। তাহলে এই ঋণাত্মক অর্ধচক্রের জন্য তখন আমরা আউটপুট পাবো, এই আউটপুটটা পেলাম। এই আউটপুটটা আসলে কোন ডায়োডের জন্য পেলাম, D1 এবং D3। অনুরূপভাবে দেখো আমরা
এই ধনাত্মক অর্ধচক্র যখন যাবে, এই ধনাত্মক অর্ধচক্রের জন্য এই আউটপুটটা পাবো। এই আউটপুটটা কার জন্য পাবো? দুইটা ডায়োড, D2 এবং D4। এবার এই ঋণাত্মক অর্ধচক্র যখন যাবে, এটার জন্য আমরা আউটপুট পাবো। এই আউটপুট পাবো কার কারণে? D1 এবং D3। তাহলে দেখো, আমরা যখন 4টি ডায়োড ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে আমরা একটি পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে আউটপুট পাচ্ছি। অর্থাৎ যখন ধনাত্মক অর্ধচক্র যাবে, তখন 4টি ডায়োডের 2টি ডায়োড কাজ করে, আর 2টি ডায়োডের মধ্যে তড়িৎ প্রবাহিত হয় না, ফলে আমরা কিন্তু এই ধনাত্মক অর্ধচক্রে আউটপুট পাই। আবার যখন ঋণাত্মক অর্ধচক্র যাবে, সেই ক্ষেত্রেও 4টি ডায়োডের মধ্যে আমাদের 2টি ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, আর বাকি 2টি ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে ঋণাত্মক অর্ধচক্র গেলেও কিন্তু আমাদের 2টি ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ সেই ক্ষেত্রেও আমরা এই ঋণাত্মক অর্ধচক্রের আউটপুট পাবো। তাহলে দেখো, আমরা একটি পূর্ণ চক্রের, একটা পূর্ণ তরঙ্গের আউটপুট পাচ্ছি। এখন দেখো, এই পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে এই তরঙ্গ, এই ধনাত্মক অর্ধচক্রের দিক যদি এই দিকে হয়, এই দিকে হয় সাপোজ, তাহলে এই ঋণাত্মক অর্ধচক্রের দিক হবে তার বিপরীত দিকে, এই দিকে। তার মানে যখন এসি উৎস ছিল, তার দিক কিন্তু একটি পূর্ণ চক্রের ক্ষেত্রে বিপরীতমুখী ছিল। আবার এই অংশটার দিকে এইদিকে, এই অংশটার দিক ছিল এইদিকে। কিন্তু আমরা যখন রেকটিফায়ার করলাম ডায়োডের মাধ্যমে, তখন দেখো, এই অংশটা যখন যাচ্ছে, এই অংশের দিকে একই দিকে এইদিকে। আবার যখন এই ঋণাত্মক অর্ধচক্র যাচ্ছে, তার দিকে এইদিকে। আবার যখন এই ধনাত্মক অর্ধচক্র যাচ্ছে, তার দিকে এইদিকে। আবার যখন এই ঋণাত্মক অর্ধচক্র যাচ্ছে, তার জন্য যে আউটপুট পেলাম এই ঋণাত্মক অর্ধচক্রের জন্য, তার দিকে এইদিকে। অর্থাৎ আমরা কিন্তু এই ক্ষেত্রে একটি পূর্ণ তরঙ্গের দিক একই দিকে পাচ্ছি। এভাবে মূলত ডায়োড বা পিএন জংশন একটি পূর্ণ তরঙ্গকে একমুখীকরণ করে, যেটিকে আমরা বলছি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। তাহলে আমরা যেটি এখান থেকে দেখলাম যে আসলে একটি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার আমরা 4টি ডায়োডের মাধ্যমে করতে পারি। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস এখানে শেষ। আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, এবং কোথাও কোনো জিজ্ঞাসা তোমাদের থাকলে, অর্থাৎ কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে, তোমরা অবশ্যই তোমাদের স্ব বিষয় শিক্ষককে জানাবে, এবং স্ব বিষয় শিক্ষককে এই ভিডিওর উপর প্রশ্ন করে তোমাদের যে জিজ্ঞাসা আছে সেই প্রশ্নগুলোর উত্তর জেনে নিবে। সবাই ভালো থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।